দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে প্রাথমিক সামরিক ধাপে আমেরিকা ও ইসরায়েল বড় ধরনের সাফল্য পেয়েছে। ব্যাপক বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র আক্রমণের মাধ্যমে ইরানের সামরিক অবকাঠামো, নেতৃত্ব এবং প্রতিরক্ষা সক্ষমতায় বড় আঘাত হানা হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে তারা এই পর্যায়ে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। বিশ্লেষকরা সেটি মনে করছেন না। তারা মনে করছেন কেবল সামরিক পরিসংখ্যান দিয়ে যুদ্ধের প্রকৃত চিত্র বোঝা যায় না। ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইরান কৌশল পরিবর্তন করে আঞ্চলিক চাপ বাড়াচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত করে বিশ্ব জ্বালানি সরবরাহে প্রভাব ফেলছে, যা আন্তর্জাতিক অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা আরো মনে করছেন এই আধুনিক যুদ্ধে শুধু যুদ্ধক্ষেত্র নয়, বরং অর্থনীতি, সরবরাহ ব্যবস্থা এবং জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দিক থেকে ইরান এখনো বড় প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হচ্ছে। সামনের ধাপে আমেরিকা ও ইসরায়েল ইরানের সামরিক শক্তি আরো দুর্বল করার চেষ্টা চালাবে, আর ইরান চেষ্টা চালাবে দীর্ঘমেয়াদী কৌশলে যুদ্ধ টেনে নিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করে দিতে। তবে এই যুদ্ধ প্রক্রিয়ায় প্রেসিডেন্ট দুই ধরনের চাপের মধ্যে আছেন। প্রথমত, রাজনীতি ও ব্যবসায়ে তার যে আনপ্রেডিক্টেবল চরিত্র, সেটি যুদ্ধের ময়দানে খাপ খাইছে না। অভ্যন্তরীণ রাজনীতিতেও সমস্যা বাড়ছে, বিশেষ করে জো কেন্ট, যিনি কাউন্টার টেররিজমের পরিচালক ছিলেন, তার পদত্যাগ এটি ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্পের নিজস্ব যে রাজনৈতিক ঘাঁটি অর্থাৎ মাগা, সেটিও চ্যালেঞ্জের মুখে তিনি পড়ছেন সেখানে। এবং ট্রাম্পের বক্তব্যে অস্পষ্টতা এবং পরস্পর বিরোধিতা আছে। তিনি কখনো বলেন যুদ্ধ শেষের পথে, আবার বলেন এখনই সেনা প্রত্যাহার সম্ভব নয়। কখনো বলেন হুমকি ছিল, কিন্তু তার স্পষ্ট প্রমাণ দেন না। সামগ্রিকভাবে ট্রাম্প ঝুঁকি নিয়ে এগুচ্ছেন, কিন্তু যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং স্পষ্ট সাফল্য না আসে, তাহলে তার জন্য এটি বড় রাজনৈতিক ও কৌশলগত ব্যর্থতায় পরিণত হতে পারে। অন্যদিকে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে কেবলমাত্র ইউক্রেন ছাড়া কাউকে পাশে পাচ্ছে না তিনি, যেমনটি 57টি ইসলামিক দেশের মধ্যে পাশে পাচ্ছে না একটি দেশকেও ইরান। অর্থাৎ নানা সমীকরণ নিয়ে এই যুদ্ধটি এগিয়ে চলছে, তৃতীয় সপ্তাহের মতো এগিয়ে যুদ্ধ চলছে। আমরা বিশ্লেষণ করব যুদ্ধের গতি, প্রকৃতি, ভবিষ্যৎ এবং সম্ভাব্য হুমকিগুলো নিয়ে। আমরা আমন্ত্রণ জানিয়েছি আলোচক হিসেবে বর্ষীয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ। আমন্ত্রণ জানিয়েছি স্কুল অব সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিনীয় পাটোয়ারি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জি, সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আপনার কাছে একটু জানি, সেটি হলো যে কয়েকটি বিষয় আমরা বলছি। ইরান কি চাইছে এই যুদ্ধটা নিয়ে? আমেরিকা ইসরায়েলের চাওয়াটা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ চলছে, কিন্তু ইরান এখন পর্যন্ত যে আপোষহীন চরিত্রটা দেখাচ্ছে, কিংবা ইরানের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে, সেটা হলো তারা যুদ্ধবিরতিও চায় না এবং যুদ্ধটিকে দীর্ঘমেয়াদে যদি লম্বা করতে পারে তারা, তাহলে হয়তো তারা কোনো না কোনো ভাবে লাভবান হবে বলে মনে করছে। কোন কোন জায়গায় তাদের লাভ থাকতে পারে, কিংবা ইরান আসলে কি চাইতে পারে এইসব জায়গাগুলো থেকে? ইরান তো নিজের যুদ্ধ শুরু করেনি, ফলে যারা যুদ্ধ শুরু করছে চাওয়ার প্রশ্নটা সেটা তাদের ব্যাপারে। যাই হোক, ইরান এখন যুদ্ধ দীর্ঘায়িত করছে কেন, এটা প্রশ্ন আসছে। এত ধ্বংসলীলা হচ্ছে, তাদের এত নেতা, সুপ্রিম লিডারকে মারা হয়েছে, তার পরবর্তীতে কয়েক ডজন নেতাকে মারা হয়েছে, আলী লারিজানি তাকে মারা হয়েছে, তাদের ইন্টেলিজেন্স মিনিস্টার তাকে মেরে ফেলা হয়েছে, আরো অনেককে মেরে ফেলা হয়েছে। একটা। 2 নম্বর হচ্ছে তাদের অস্ত্র উৎপাদনের ঘাঁটিগুলো অনেকগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, মিলিটারি বেস অনেক ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের সর্বশেষ ভয়ঙ্কর একটা হয়েছে পার্স, যে গ্যাস ফিল্ড, সেখানে আক্রমণ করেছে, সেটা এখন সেখানে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে, এবং তাতে তার একটা পাশেরই অংশ, ওই একই গ্যাস ফিল্ডের একটা অংশ কাতার মালিকানাধীন। তারা খুব ক্ষুব্ধ এবং তারা এই জন্য ইসরায়েলের নিন্দা করেছে, সমালোচনা করেছে। তো যাই হোক, সব মিলিয়ে ইরানের তো ধ্বংসলীলা অপরিসীম, কল্পনা করা যায় না। তাহলে তারা সারেন্ডার করে না কেন? সারেন্ডার করে না 2 কারণে। এর আগে আপনাদের একটা সত্য আমি বলেছি, সারেন্ডার করার পরে তো এমন না যে তাদের সাথে একটা আপোষ সফা করে
মানে তাদেরকে বলবে যে হুজুর আপনার বাড়ি ঘরে থাকেন, মানে আরামে থাকেন, এরকম তো মানে রিটায়ারমেন্ট বেনিফিট তো আর দেবে না। এমন সব মানে যেমন তারা নতুন খামেনির পুত্র মুস্তফা খামেনিকে যখন নিয়োগ করা হয়েছে নতুন চিফ দেশের, যখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তাকে আমার পছন্দ না, ঠিক হয়নি, আমাদের সাথে কথা বলে ঠিক করতে হবে কাকে নিয়োগ করা হয়। তো ফলে যুক্তরাষ্ট্রই ঠিক করবে কাকে তারা নিয়োগ করবে, এবং যাদেরকে যুক্তরাষ্ট্র পছন্দ করে নিয়োগ করবে। এটা আমি ইরানের দৃষ্টিভঙ্গিটা বিশ্লেষণের জন্য বলছি। তারা তো আর ইরানের মোল্লাতন্ত্রে যারা ছিলেন তাদের সাথে সংশ্লিষ্ট কাউকে রেহাই দেবেন না, যারগুলা মরে গেছে গেছে, বাকিগুলাকে তারা মানে যন্ত্রণাবিদ্ধ করবে, তিলে তিল মারবো বা তাৎক্ষণিক মৃত্যু দেবে, এটি। তো ফলে তাদের সারেন্ডার করার মতো অবস্থা মনে হয়নি। তাহলে তারা কিভাবে কতদিন চালিয়ে যাবে সেটা এখন কথা। তাদের মানে যেভাবে ধ্বংসলীলা চালানো হয়েছে এবং তাদের অস্ত্রের ভান্ডার নিশ্চয়ই অনেকাংশে শেষ হয়ে গেছে, কিন্তু তারপরও বিশ্লেষকরা বলছেন তাদের অস্ত্র আরো আছে। কিছু কিছু তারা অস্ত্র বিভিন্ন জায়গায় রেখেছে, সেগুলো এরা হান্ড ডাউন করে ডিস্ট্রয় করার চেষ্টা করবে। প্রতিদিনই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সেগুলো শেষ করবে, নিশ্চয়ই শেষ করার চেষ্টা করবে। কিন্তু একেবারে শতকরা 100% শেষ করে দিতে পারবে এমন নাও হতে পারে। এবং কিছু যা আছে তাই দিয়ে তারা যার হাতে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে, এই বিখ্যাত স্লোগানের সাথে তো আমরা পরিচিত। ফলে যখন পরিস্থিতি এরকম হয় তারা এটা করবে, সারেন্ডার তারা করার মুখে নেই, সম্ভাবনা মানে নেই। স্যালেন্ডারের বিষয়টা আসছে না সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, যেটি জানতে চাইছি সেটা হলো যদি যুদ্ধবিরতির কোন একটি প্রস্তাব কোন একটি তৃতীয় পক্ষ থেকে, যেটি হয়তো তুর্কিয়ে তারা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে, তাদের পররাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন জায়গায় পাঠানোর চেষ্টা করছে, এরকম যদি একটি প্রস্তাব আসে যেটি ইরান এখন বিভিন্ন মাধ্যমে বলছে না কোনো যুদ্ধবিরতি না, মানে এটি কি আসলে কথার কথা নাকি আসলেই তারা যুদ্ধবিরতি হলে ইরানের লাভবান হওয়ার সুযোগ আছে? যুদ্ধবিরতি যদি সিরিয়াস প্রস্তাব আসে ইরান একদম বিবেচনা করবে না তা মনে হয় না, বিবেচনা হয়তো করবে, কিন্তু কারা এটাই যুদ্ধবিরতি প্রস্তাব দিচ্ছে, যুদ্ধবিরতি অনার মানে সম্মান করা হবে কিনা, না যুদ্ধবিরতির সুযোগ নিয়ে আবার অন্য কিছু প্ল্যান করা হবে, সেই সংখ্যা তাদের থাকবে। ফলে তারা আমার ধারণা এটাকে একেবারে ফেলে দেবে না। যুদ্ধবিরতির যদি প্রস্তাব আসে নিজেদের পক্ষ থেকে তারা যুদ্ধবিরতির প্রস্তাব করবে এমন মনে হয় না, কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব আসে। আরেকটা কথা বলে আমি আমার বিশ্লেষণ শেষ করতে চাই। ইরানিদের ভিতরে দুটো দিক আছে, একটা হচ্ছে আমাদের উপর আক্রমণ চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা কেন সারেন্ডার করবো। দুই হচ্ছে এই ইরান হচ্ছে প্রধানত শিয়াদের, শিয়া 12 ইমামে বিশ্বাসী শিয়া, 12 শিয়া সম্প্রদায়। তারা যেটাকে ন্যায় মনে করে, আপনি আমি ন্যায় মনে করি না করি সেটা আমাদের প্রশ্ন, অন্যদের প্রশ্ন। তারা যেটাকে ন্যায় মনে করে সেই কজে, বিশেষ করে সেটাকে তো ধর্মীয় কজ মনে করে, তাহলে দেশপ্রেম, ধর্মীয় কজ ইত্যাদি কারণে তারা তখন শাহাদাতের পথ বেছে নেবে, শহীদ হওয়ার পথ বেছে নেবে। তারা এটা করবে না। তৃতীয় আর একটা দিক, সেটা হচ্ছে পারস্য তো একটা অত্যন্ত প্রাচীন সভ্যতার দেশ, তো তাদের সেই সভ্যতা তেও এই ধরনের অনেক বিপর্যয় অনেক সময় এসছে, কিন্তু বিপর্যয় কাটিয়ে তারা উঠে দাঁড়িয়েছে, এইরকম একটা মনোভাব তাদের আছে। তো ওভারঅল মানে যুদ্ধবিরতির প্রস্তাব সিরিয়াসলি আসলে যে প্রশ্ন আপনি করলেন, আমার ধারণা তারা বিবেচনা করে দেখবে যে তাদেরকে আবার কোনো মানে ফাঁদে ফেলার ষড়যন্ত্র না, তো সেটা বিবেচনা করে দেখবে, কিন্তু নিজেদের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেবে বা সারেন্ডার করবে এমন তো মনে হচ্ছে না। ওকে ওকে, অনেকটুকু পরিষ্কার হয়েছে আমাদের কাছে, দর্শকদের কাছে। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী, আমরা অন্য মুদ্রার অন্য পিঠে যেতে চাই, অর্থাৎ আমাদের দিকটাতে আসতে চাই। আপনি সব সময় আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনপ্রেডিক্টেবল হিসেবে বলেন। তিনি রাজনীতি এবং তার ব্যবসাতে আনপ্রেডিক্টেবল থেকে অনেক লাভ পেয়েছেন, কিন্তু যুদ্ধের মতো একটা চরম ঝুঁকিপূর্ণ জায়গা আনপ্রেডিক্টেবল থাকার সুযোগ খুব কম। সেখানে তার অনেক বক্তব্যকে বিশ্লেষণ করে বিশ্লেষকরা মনে করছেন তার বক্তব্যটা স্পষ্ট নয়। তিনি কি কারণে আক্রমণ করেছেন সেটি স্পষ্ট নয়, তিনি কতদিন যুদ্ধ চালাতে চান সেটি স্পষ্ট নয়, এবং এইখানে যে জয়ের কথা তিনি বলছেন সেটি
স্পষ্ট নয় ঠিক কোন কোন জায়গায় জয়টি। আপনার কাছে প্রশ্ন যেটি করতে চাই সেটি হলো, এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প কি আপার হ্যান্ডে আছেন, নাকি কোনো না কোনোভাবে জো ক্যান্টের পদত্যাগ কিংবা অন্যান্য বিষয়গুলো তাকে কোনোভাবে চাপের মুখে ফেলছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে একটা কথা মোহাম্মদুল্লাহ ভাই কথা থেকে বলি, ইরানকে তো চিন্তা করতে হবে, সারেন্ডার যদি করে দে উইল লুজ এভরিথিং, রাইট? তো তাদের তো ইরানকে যে অ্যাটাক করা হবে এটা দীর্ঘদিন থেকে তারা জানে, সেইভাবে তারা এসিমেট্রিক ওয়ারফেয়ারের জন্য তৈরি হয়ে আসছে। যদিও তাদের অলমোস্ট সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু তাদের স্ট্রেংথ হলো তাদের জিওগ্রাফিক্যাল, তাদের স্ট্রেংথ হলো হরমুজ প্রণালী। এই জিনিসগুলো দিয়ে তাদের স্ট্রেংথ হলো তাদের আইডিওলজিক্যাল শাসন ব্যবস্থা। এই সবগুলো মিলে এদের একটা স্ট্রেংথ আছে, এবং ওরা আমেরিকান রিজলভকে দেখতে চাচ্ছে কদিন পর্যন্ত আমেরিকা চালাতে চাচ্ছে, কারণ আমেরিকার উপরে তো প্রেশার আছে। যে আমি সেকেন্ড প্রস্তাব যেটা আসতেছে, সেই প্রেশারটা হলো প্রেসিডেন্ট ট্রাম্প তো প্রমিস করে আসছেন যে অনির্দিষ্টকালের কোনো যুদ্ধে উনি জড়িত হবেন না, উনি হলো পিস লাভিং প্রেসিডেন্ট। সেগুলো নিয়ে উনি আসছে, উনি আসার পরে এই যুদ্ধে উনি জড়িয়ে পড়ছেন যে জো ক্যান্টের কথা অনুযায়ী একটা বিদেশি শক্তির প্ররোচনায় উনি নামছেন। এবং উনি যে এটা প্রিডিক্টেবল না, উনি চিন্তা করতে পারে নাই যে ইরান হরমুজ প্রণালীকে এই একটা সিরিয়াস একটা ম্যাটার হিসাবে নিবে, এটা হয়তো উনি চিন্তা করতে পারেন নাই, বোনার অ্যাডভাইজাররা চিন্তা করেন নাই। সেকেন্ড থিং, উনি ভাবতে পারেন নাই যে ইরানের যে লিডারশিপ, ডজনস অফ লিডারশিপকে মারার পর তারা তখনও সাস্টেইন করতে পারবে, ইন্টারনাল প্রবলেম দাঁড়িয়ে রিজিম চেঞ্জ করতে পারবে, এটা একটা ধারণা তাদের ছিল। সেটা হয়নি। এখন উনার রাজনৈতিক যেটা যুক্তি যেটা আর কি, এটা আমেরিকানদের কাছে এটা একটা আনপপুলার ওয়ার্ড। আমেরিকানরা নিজেরা নিজেদের সন্তানদেরকে ওখানে গিয়ে মরতে দিতে চায় না, এবং এটা পরিষ্কার যে এটা আমেরিকান সিকিউরিটি ইন্টারেস্ট, এটা না। সেকেন্ড থিং হলো ইরান যেটাকে ব্যাংক করতেছে ফিউচার, দি নেক্সট মিড টার্ম ইলেকশন, দি মোর লঙ্গার উইল বি ইন ওয়ার উইথ ইরান, the more will lose the right wing, and all the Republicans will lose in the popular. এটা আর বিশ্ব নিজেদের অর্থনীতি যত জিনিসপত্রের দাম বাড়বে, তার জন্য আমাদের জন্য এটা খারাপ। এবং একটা অপরচুনিটি যে বিরাট একটা যুদ্ধটা আরো সম্প্রসারণ করতে পারে, যেহেতু কিছুটা করেছে ইরান ইচ্ছাকৃতভাবে গালফ স্টেট গুলা, যেসব দেশে ওনাদের আছে আমেরিকান ঘাঁটি আছে, সেগুলোকে তারা অ্যাটাক করেছে। এইসব কারণ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটু প্রেসারে আছে। যদি আমরা সবাই বলি, কেউ কিন্তু যুদ্ধের সময় উইকনেস প্রকাশ করে না। ইরানিয়ানরা করতেছে না আফটার ম্যাসিভ ডিস্ট্রয়, তারাও করে না এবং করবে না। এটা করতে গেলেই তাদের তো যুদ্ধ পরাজিত হয়ে গেছে সেদিনে। হ্যাঁ, আর প্রেসিডেন্ট তো করবে না, মাইটিয়েস্ট অফ দি মাইটিয়েস্ট পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? সো এয়ার সুপ্রিমেসি আছে, তাদের পাওয়ার আছে, এটা করে উনারা হইতে চায় না। কিন্তু ভিতরে ভিতরে আমার ধারণা উভয় পক্ষ চাচ্ছে, কারণ প্রেশার যে হচ্ছে শুধু ইন্টারনাল না, নেটোর কাছ থেকে। উনি নেটোর লোকদেরকে চেয়েছিলেন সাহায্য করতে, হরমুজ ক্লিয়ার করার জন্য, তারা রাজি হয়নি। এটা একটা বিরাট একটা ব্লো কিন্তু ইউএস এর জন্য। সুতরাং এই জিনিসটা কে করবে? এটা থার্ড পার্টি যদি আগে এসে যদি বলে যে এটা আমরা একটা কিছু সলিউশন করি, এটা যুদ্ধ বন্ধ করা, সেটা একটা সম্ভাবনা আছে। তবে প্রেশার কিন্তু দুই দিকেই কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, এবং দুই ধরনের। ইরানের হলো সার্ভাইভাল, এখানে হলো রিপাবলিকান পার্টির নেক্সট ইলেকশন। কিন্তু প্রেসিডেন্ট যদি এই মুহূর্তে থেমে যান, মানে আমরা ধরে নিলাম যে তিনি হঠাৎ করে তার মনে হলো যে আমি তো শান্তির কথা বলে এসেছি, আমার শান্তি প্রতিষ্ঠা করতে হবে, আমি থেমে গেলাম। থেমে যাওয়াটা তো তার রাজনৈতিক অন্যতম একটা বিপর্যয় হিসেবে পরিগণিত হবে, তাকে তো কিছু একটা নিয়ে থামতে হবে। সেটা কি হতে পারে? ভাই শুনেন, আপনি যুদ্ধ শুরু করছেন, আপনি রাইট। এখন আপনি বলতে হবেন উই ওয়ান না বললে তো আপনার প্রশ্ন আর 17টা প্রশ্ন আসবে। না, আপনি বলার পাশাপাশি স্কোর কার্ডেও দেখাতে হবে যে আপনি এত গোলে জিতেছেন, সেটা স্কোর কার্ডটাও তো গুরুত্বপূর্ণ। সেটা কি হতে পারে? আর তুমি যুদ্ধে গেছো, তুমি এটা না করে তুমি এটা করছো কেন? তুমি এখন জিততে পারো নাই, আমাদেরকে মুখোমুখি করেছে, ক্ষতির মুখোমুখি করেছে, এটা তো তুমি বলতে পারেন না। সুতরাং থার্ড পার্টিকে করতে হবে। ওনাকে দুই দলকে শক্তি দেখাইতেছে অ্যাপারেন্টলি যে আমরা আপার হ্যান্ড আছে। ইয়েস, ইউএস হ্যাজ এ ম্যাসিভ পাওয়ার, রাইট? কিন্তু ইরানেরও এসিমেট্রিক যুদ্ধ করার জন্য তারা তৈরি। দেখেন এই যে তেলের জিনিসগুলো, লিকুইড গ্যাসের জিনিসগুলো যে ওরা নষ্ট হয়েছে,
ওয়ার্ল্ড ইকোনমিতে যে বিরাট একটা যে সমস্যা হবে, এটা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের অ্যালায়েন্স যারা আছে তাদের জন্য ক্ষতিকর, ইরানের জন্য তো ক্ষতিকর। ইরান তো গেছেই মোর অর লেস ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার, এবং এটার জন্য পসিবলি ইরানিয়ানরা তৈরিও লং টাইমে নিছে। আই ডোন্ট নো আইদার ইরানিয়ানরা ওয়ান্টস দ্যাট বুট অন দ্য গ্রাউন্ড। এটা গেলে তো ভিয়েতনামের মতো বা ইরাকের মতো, সেটা ইরানের অ্যাডভান্টেজে যেতে পারে যদি রাশিয়া এবং চায়না যদি তাদেরকে সমর্থন করে। সমর্থন মানে কি, প্রযুক্তিগত কিংবা অপ্রকাশ্য প্রযুক্তি এবং সমর্থন। আর্মস এগুলো যদি সাপ্লাই দেয় মেন্টাল, তাহলে এটা ইয়ার্স আফটার ইয়ার্স ওই যুদ্ধ গেলে ডেফিনেটলি এটা ওয়ার্ল্ডের জন্য ক্ষতিকর, আমেরিকার জন্য ক্ষতিকর হবে। এই জিনিসটা প্রেসিডেন্ট ট্রাম্প যত কথাই বলুক আমার মনে হয় চিন্তার মধ্যে আছে। এটা মেগা লোকেরা, এটা হলো মেগা সাপোর্টার, রাইট? Mega এটা হলো supporter, right. কাইন্ড অফ তিনটা গ্রুপ আছে। একটা আছে আল্ট্রা কনজারভেটিভ, যাদেরকে নিউকন বল, রাইট? আমাদের যে সিনেটর লিন্সি গ্রাম সহ ওনারা যে একটা গ্রুপ। আরেকটা যে মিডল গ্রুপ যেটা আছে, যেটা কার্লসন, রাইট? এরা সহ যে রাইট গ্রুপ আছে, তারা স্ট্র্যাটেজিকে বিশ্বাস করে, রাইট? যেখানে আমাদের দরকার যাব, যেখানে দরকার আমরা যাব না, রাইট? আর আরেকটা গ্রুপ আছে যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যতদিন যুদ্ধ চলবে ততদিন তারা ব্যবসা করতে পারবে, রাইট? এই যে দুই তিনটা গ্রুপ আছে, এই জিনিসগুলোকে এরা সবই কিন্তু রাইট উইং এর সাথে জড়িত, এবং রাইট উইং এর যদি ফ্র্যাকশন চলে আসে তাহলে এটা রিপাবলিকানদের জন্য ক্ষতিকর। এই জিনিসটা প্রেসিডেন্ট ট্রাম্পকে চিন্তা করতে হবে আমার স্ট্র্যাটেজিক্যালি, এবং এটা যে উনি ভাবছেন না তা না, কারণ তার নিজের ভিতরে আলোচনা এরকম হচ্ছে বলে আমার ধারণা। উই আর নট এক্সপার্ট অন দ্যাট মোহাম্মদুল্লাহ ভাই, আর আমরা যেটা দেখি অন্যদের কাছ থেকে শুনি, এগুলোর ভিত্তিতে আমরা অ্যানালাইসিস করি। তবে যুদ্ধ কেউ জিতে না, কোনো যুদ্ধে কেউ জিতে না, প্রত্যেক যুদ্ধে কেউ কিছু না কিছু ক্ষতির সম্মুখীন হয়। আমরা অলরেডি কিছুটা পেয়েছি, ইরান পেয়েছে, আমরা 11 জন লোক হারাইছি, 11 জন সোলজার হারিয়েছি। ফার্স্ট কত 4 দিন না 5 দিনে কত 5 বিলিয়ন না 10 বিলিয়ন ডলার আমাদের ক্ষতি হয়েছে, রাইট? এবং এটা যতদিন চলবে তত অ্যামুনিশনে যে আমাদের ক্ষতিপূরণ পরিমাণ বাড়তেই থাকবে, এবং এটা আমেরিকান পাবলিকের উপরে একটা বিরাট একটা বোঝা হয়ে দাঁড়াবে, এবং এটা ওপিনিয়ন পুলও এটা রিফ্লেক্ট করবে। অলরেডি আপনি জানেন মোর দেন 50% চাচ্ছে না এই ওয়ারটা, মোর দেন 50%, এবং অনেকে মনে করে যে এই স্ট্রাইক করাটা ঠিক হয়নি, এবং এতে করে যে অ্যালায়েন্স যারা আছে ওদেরও কিন্তু ক্ষতি হবে, যাদের জন্য আমরা যুদ্ধ করতেছি তাদেরও পপুলারিটি ক্ষতি হবে এই দেশে, কারণ মানুষ আস্তে আস্তে দিন দিন কেমন বুঝতেছে মেগাদের মধ্যে স্প্লিট হয়ে যাচ্ছে। এই সব জিনিসগুলো স্ট্র্যাটেজিক চিন্তা করে আমাদের সরকার এই জিনিসগুলো সামনে এগোতে হবে। এটা at the end of the game what we got, right? এবং লাভ ক্ষতির হিসেবটা সব জায়গায় সবার আগেই তো আসবে, এটাই তো স্বাভাবিক। মিডল ইস্টে যে একটা অবিশ্বাস ডেভেলপ করছে যে এই যে গালফ স্টেট গুলা তারা সিকিউর ছিল, রাইট? তাদেরকে সিকিউরিটি আমরা দেওয়া হচ্ছে, দে আর নট সিকিউর এনি লঙ্গার। তা আমি বিলিয়ন্স অফ ডলার আমি খরচ করতেছি, দিচ্ছি, আমার সিকিউরিটিটা কোথায়, রাইট? ওকে, আমি একটু এই প্রসঙ্গটা একটু সৈয়দ মাহমুদুল্লাহ ভাই আপনার কাছে একটু যাই। সেটি হলো যে এতগুলো ইসলামিক কান্ট্রি, আমরা ধরে নিলাম সবগুলো কান্ট্রি একেবারে এই আমেরিকার কাছের লোক হয়ে গেল, ইরানের কাছের লোক একটা দেশও নেই, কেউ কেউ হয়তো ছিল, তারা এখন চুপ করে আছে। তাহলে ইরান আসলে এতটা একা কেন হয়ে গেল, কিংবা মানে কেন কোনো একটা দেশ পরোক্ষভাবেও এই চাপ তৈরি করতে পারছে না যে আমার অর্থনীতি ধ্বংস হচ্ছে, আমার মাটিতে হামলা হচ্ছে, তোমার যে বেস আছে সেগুলোতে, মধ্যপ্রাচ্যের কথা বলছি, আমেরিকাকে এই কথা বলতে কেন পারছে না যে মানে তাহলে তুমি আমাকে কেন প্রতিরক্ষা দিচ্ছ না, কেন তুমি আমাকে রক্ষা করছো না, কেন একেবারে নির্দ্বিধায় এসে ইরান হামলা করে চলে যাচ্ছে, মানে তাহলে আমি কি পেলাম, কিংবা তোমার সাথে এই বন্ধুত্বের প্রতিদানটা কি? এই প্রশ্নগুলো কি উঠছে আপনার কাছে, কি মনে হয়? আক্রমণ যেগুলো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে ইন্টারসেপ্ট করছে ওদের মিসাইল গুলো, কিছু কিছু ক্ষতি হয়েছে, ব্যাপক ধ্বংসলীলা হয়নি, এবং এরা ব্যাপকভাবে ওই দেশগুলো আক্রমণও করেনি। যুক্তরাষ্ট্রের বেস গুলোতে, এম্বাসি গুলোতে আক্রমণ করার চেষ্টা হচ্ছে, ওদের কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার অ্যাটাক করেছে কিন্তু খুব সীমিত পরিমাণে, এটা একটা। 2 নম্বর হচ্ছে ওদেরকে ওইসব বেসে, যুক্তরাষ্ট্রের সেখানে মিসাইল প্রতিরোধ করার, ইন্টারসেপ্ট করার ক্ষমতা আছে, সেগুলো করতে, এবং ওই দেশগুলোকে কিছু দেওয়া হচ্ছে, করছে, ফলে সেইটা একটা দিক। কিন্তু এতগুলো দেশ থাকতে মুসলিম দেশ কেন কেউ প্রটেস্ট করছে না, এটা আপনার যে মূল প্রশ্নটা। সেটা একটা হচ্ছে 1979 সালে যখন প্রথম ইরানি রিভলিউশন হলো, ইসলামিক রিভলিউশন, সেটা তারা ওই পুরো আরব ওয়ার্ল্ডে ওই পাশের দেশগুলোতে রপ্তানি করতে চেয়েছিল। তখন তাদের ভিতরে একটা খুব মানে জোশ,
তারা আমাদের মতো করে সব দেশে রপ্তানি করবে এটা। সেই কারণে তাদের ভিতরে তখন থেকে একটা প্রচন্ড বৈরিতা আছে এবং তারা থ্রেট মনে করে। এইটা এক কারণে থ্রেট মনে করে। দ্বিতীয় কারণ হচ্ছে যে এই যে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ তো অগণতান্ত্রিক দেশ, শেখরা শাসন করে, রাজারা শাসন করে, অনির্বাচিত, এবং এরা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যক্তিগত আরাম আয়েসে ভয়ঙ্কর ভাবে নামে ইসলামী, কিন্তু এরা ভয়ঙ্কর বেপরোয়া জীবন ভোগ বিলাসী জীবন যাপন করে। হ্যাঁ, যাপন করে। জনগণের তাদের অর্থের যে অংশ তারা জনগণের কল্যাণের জন্য ব্যয় করে ডিসাইড করে করে, বাকি অংশের এখানে রাষ্ট্র মালিক না, মালিক হচ্ছে রাজারা। এক একটা প্রাসাদ বানাচ্ছে, এটা বানাচ্ছে, সেটা বানাচ্ছে। এক একটা আপনি অনলাইনে ইউটিউবে গেলে দেখবেন এক একটা ওয়েডিং, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্য কতগুলো ওয়েডিং হয়েছে, এক একটা ওয়েডিং এর জন্য মানে আর্টিফিশিয়াল শহর। তাদের ভোগ বিলাস মোটামুটি আমরা জানি যে তারা বিভিন্ন জায়গায় আমোদ প্রমোদ ইউরোপের দেশগুলোতে গিয়ে করে। তারা তো আনপপুলার লোক, তারা এটাকে থ্রেট মনে করে। তারা ফলে তাদের তো গণভিত্তি নেই। এখন ইসলামিক রেভলিউশন ওয়ালারা করুক বা না করুক, তাদের গণভিত্তি নেই, এইটা একটা থ্রেট। দ্বিতীয় আর একটা হচ্ছে পশ্চিমের ঘাটিগুলো তাদের দেশে আছে, তারা ইন্ডিপেন্ডেন্টলি যে সিদ্ধান্ত নিয়ে কিছু করতে পারে যে মানে আমি ইরানকে সমর্থন করবো, আমার মনে হয় না সেই সুযোগ তাদের খুব একটা আছে। ধরা যাক সৌদি আরবের ক্রাউন প্রিন্স, তিনি ভার্চুয়াল রুলার, একটু আমাকে সময় দেন আমি বলি। ভার্চুয়াল, তার বিরুদ্ধে খাশোগি হত্যার ব্যাপারে মামলা করা আছে, যে কোনো সময় তাকে তো ধরে নিয়ে আসা যেতে পারে, তাই না? এবং সেই রাজ পরিবারেরই আরেকজনকে যদি রাজা বানায় সেও খুশি হবে, এবং একে কোথায় যদি অত্যাচার করে সেটাকে নিয়ে কেউ মাথা ঘামাবে, তারা কেউ প্রোটেস্ট করবে? কিছু করবে না। ফলে সব দেশে এই আনপপুলার লিডার গুলা, তাদের ঘাঁটি আছে ফলে তাদের পরিবারই অন্য লোককে বসিয়ে দিলে তারা তখন কি করবে? এবং বসাতে যে পারবে না তাও তো না। ফলে তারা এই একটা দিক। দুই নম্বর হচ্ছে অন্যান্য যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত দেশ যারা আছে, তারাও আমেরিকার ওই যে ট্যারিফ ইত্যাদি, তাদের লেনদেন প্রচুর। এবং আমেরিকা যদি তাদের থেকে জিনিসপত্র না কিনে, তাদের শুল্ক আরো বাড়িয়ে দিয়ে 200% করে দিলে, 100% করে দিলে, তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ফলে পৃথিবীর মাইটিয়েস্ট পাওয়ার, ইকোনমিক পাওয়ার এবং মিলিটারি পাওয়ার এখনো যুক্তরাষ্ট্র। এবং এই যে একজন প্রেসিডেন্ট তার অনিশ্চয়তার মধ্যে সবাইকে রাখতে চান, গ্যাসের মধ্যে রাখতে চান, যেটাকে আনপ্রেডিক্টেবল বলে লোকে। তো সেই রকম অবস্থায় তারা ভয়ের মধ্যে থাকে, তারাও তো বেঁচে টিকে থাকতে হবে। দুই নম্বর হচ্ছে যে অন্যান্য গণতান্ত্রিক দেশ বলছে মালয়েশিয়াটা গণতান্ত্রিক, ইন্দোনেশিয়াটা আধা গণতান্ত্রিক। কোন মুসলিম দেশ আপনি গণতান্ত্রিক রাষ্ট্র আছে? ইটালি কটা দেশ আছে? এই যে পাকিস্তানে মিলিটারি দেশ চালাচ্ছে। ফলে ওভারঅল তারা মানে অন্যদের অঙ্গুলি হেলানো চলে, তারা ইন্ডিপেন্ডেন্টলি নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না। তো এই সমস্ত কারণে তারা মানে এইটার প্রোটেস্ট করতে পারছে না, নিন্দা করতে পারছে না। তবে তাদের দেশের জনগণ মানে কিছুটা প্রোটেস্ট করছে না তা না, করছে। এবং এই সমস্ত তারা যে এটা নিন্দা করছে, আরেকটা প্রধান আরেকটা কারণ আমি কি উল্লেখ করেছি আগে, যে শিয়া শাসিত দেশ, শিয়া প্রধান দেশ। ওই অন্য মুসলিম গুলা মধ্যপ্রাচ্যের একটা দেশ, ওমান বা কাতার বা কোন একটা, ওমান সম্ভবত শিয়া প্রধান দেশ। তো এটা ছাড়া মানে এবং বিপুল সংখ্যক হুতির অবধ শিয়া তারা আছে ইয়েমেনে, তার সেটা তো ধ্বংসপ্রাপ্ত দেশ। এছাড়া অন্যান্য মুসলমান তো সুন্নি দেশ, প্রধানত সুন্নি। তো সুন্নিরা তো শিয়াদেরকে অনেক সময় ধর্ম বিরোধী মনে করে, বিরুদ্ধে একবার তাদেরই মসজিদে নামাজ না পড়ার জন্য অনেকে ফতোয়া দেয়, তাদেরই আমার পেছনে মানে তাদের সাথে বিয়ে শাদী করা পর্যন্ত মানা করে। যেখানে ইসলাম ধর্ম খ্রিস্টান এবং জুইশদের সাথে বিয়ে করার কথা বলছে, সেখানে এরা শিয়াদের সাথে বিয়ে করতে নিষেধ করে। ফলে এই হচ্ছে শিয়া সুন্নির বিরোধ, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা শেষ দিকে আছি। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আপনার কাছে একটু জানতে চাই, একদিকে আমরা বিশ্লেষণ করছিলাম যে ইরান মুসলিম দেশগুলোকে পাশে পাচ্ছে না, অন্যদিকে আমেরিকা তার মিত্র হিসেবে পরিচিত দেশগুলোর মধ্যে বিশেষ করে নেটোভুক্ত দেশগুলোকে বারবার করে বলছিল আসুন আমরা
হরমুজ প্রণালী কিভাবে একটা কোয়ালিশন গঠন করে মুক্ত করা যায় আলোচনা করি। তারা বলছে তোমার যুদ্ধে আমি জড়াবো কেন? আমেরিকা শেষ পর্যন্ত জিতবে, অর্থাৎ আমেরিকা এই যুদ্ধে হয়তো বড় আকারে হেরে আসবে না, বড় ক্ষতির মুখোমুখি হয়ে আসবে না। কিন্তু আমেরিকা তো মনে রাখবে ন্যাটো আমার বিপদের দিনে কিংবা আমার প্রয়োজনের দিনে কি উত্তর আমাকে দিয়েছিল। এই ঝুঁকি অর্থাৎ ন্যাটোভুক্ত দেশগুলো শেষ পর্যন্ত আমেরিকার কাছ থেকে দূরে থাকার, অসহযোগিতা করার এই ঝুঁকি শেষ পর্যন্ত নেবে কিনা? আমার তো মনে হয় এই ঝুঁকি তারা নেবে, কারণ তাদের যে আর্টিকেল 5 ন্যাটোর, যেটা আর্টিকেল 5 বলে একটা দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো করবে, এটা তো পরিষ্কার। এখানে একটা দেশ তো আক্রান্ত হয়নি, ইউএস কে কেউ আক্রমণ করেনি। না না, এটা তো সংবিধানের কথা আপনি বলছেন, কিন্তু মানে আমি বলছি যে হিসাব অন্য হিসাবের কথা। হ্যাঁ, মানে ট্রাম্প তো বুঝবেন যে তুমি আমাকে নিয়ম দেখিয়েছো। নিয়ম দেখিয়েছে। এখন হ্যাঁ, ন্যাটোর সবচাইতে এখন জিনিসটা হলো কি, ন্যাটোর একমাত্র শত্রু হলো রাশিয়া, রাইট? সেই রাশিয়াকে শত্রু বানানো হয়েছে এবং ন্যাটোর উপর থেকে অনেক আমাদের যে সমর্থক অনেকটা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উজ্জ্বল হয়ে চলে আসছে। সুতরাং তারা চিন্তা করতেছে এই যে একটা যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধটা কিন্তু আনপ্রেডিক্টেবল যুদ্ধ, কোন দিকে যাবে। যদি গ্রাউন্ড ওয়ারে চলে যায়, এনাদার ভিয়েতনাম ইরাকের মতো যুদ্ধ, সেই যুদ্ধে ইউরোপিয়ানরা তাদের দেশীয় স্বার্থ কিনা সেটা তারা দেখতেছে। এটা তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং ইউরোপিয়ান ইউনিয়ন উইল সার্ভাইভ। এখন দি আমেরিকান যেটা 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 বলতে চাচ্ছি আর কি, সেটা হলো ওনারা ওনার দিকে নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু তারা রাজি না। কেউ নিজের পায়ে কুড়াল দিয়ে নামতে চাচ্ছে না, কারণ জানতেছে এটা ক্লিয়ার কোনো নাই, পাথওয়ে নাই। হরমুজে ওখানে যাওয়া মানে অ্যাটাক হওয়া, রাইট? ইভেন সামান্য গুলি দিয়ে অ্যাটাক হওয়া, সামান্য ড্রোন দিয়ে অ্যাটাক হওয়া, এইটাতে গিয়ে তারা যুদ্ধটাকে আরো থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে নিয়ে যেতে চাচ্ছে না। আর যে মোহাম্মদুল্লাহ ভাই যে কথাটা বললেন, ওনার সাথে আমি একমত। একটা জিনিস আমি বলি, এই যে আপনার শিয়া সুন্নি, তো এটা একটা ক্রিয়েটেড, আই উড সে দ্যাট ক্রিয়েটেড, রাইট? দিস ইজ ডিভিশন ক্রিয়েট করা, ওয়েস্টার্ন কালচার এটা করতেছে। এবং আপনার যে জিনিসটা মোহাম্মদুল্লাহ ভাই বলছেন, তেল এবং জল যেভাবে মিশে না, রাইট, সেভাবে রাজতন্ত্র আর গণতন্ত্র মিশে না। এই ইরান হলো ওই যে রাজতান্ত্রিক দেশগুলা, রাজনৈতিক দেশগুলার চক্ষুসুদ, কারণ ওরা লিমিটেড ওয়েতে হইলো ডেমোক্রেসি আছে, পাবলিকের বিষয় এদের নাই। এরা কোনোভাবে চাচ্ছে না, এদেরকে বোঝানো হচ্ছে, ওরা নিজেরা চাচ্ছে না। ইরানের মতো যদি কোনো একটা পরিবর্তন আসে, তাহলে তাদের আচরণ থাকছে না। সুতরাং এটা তাদের একটা মরণ কামড়, যেভাবে হোক। এই জন্য তারা অতি নির্ভরশীল হয়ে গেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কাছে, অতি নির্ভরশীল হওয়ার জন্যই। এবং তারা এইভাবে হচ্ছে, এবং সৌদি এবং এজ এ হেড অফ দি সুন্নি, ইরান হেড অফ দি শিয়া, ওটাকে ক্রিয়েট করে একটা আধিপত্যবাদ বিস্তারের একটা সংগ্রামে তাদেরকে লাগানো হয়েছে দীর্ঘদিন ধরে। এই জিনিসগুলা মুসলিম দেশগুলো এখন স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে, এই যে ট্যারিফের কথা বললেন মোহাম্মদুল ভাই, সবকিছু মিলে তাদের নিজেদের স্বার্থটাকে নিজেরা দেখতে হবে। আমার মনে হয় মোহাম্মদুল ভাই, আপনি আমাকে বিয়ার মি আউট, ওই যে সুয়েজ ক্যানেলের সময় হামিদুল্লাহ চৌধুরী ফরেন মিনিস্টার ছিল পাকিস্তানের, তখন তাকে জিজ্ঞাসা করছিল উনি কেন ব্রিটেনকে সমর্থন করছে, ইজিপ্টকে না করে আর কি। তখন উনি নাকি এইভাবে একটা কথা বলেছিল যে তুমি তখন ছোট ছিলা, বা তোমার জন্মের পর তোমার বাবা তোমার মাকে মেরে ফেলছে কোনো একটা কারণে, তুমি তখন বয়স হয়েছে, বড় হয়েছে, তুমি তখন বুঝলা, জানতে পারলা যে আমার বাবা আমার মাকে মারছে, তখন তুমি কি করবা? তোমার বাবাকে তুমি মেরে ফেলবা? এখন জিনিসটা হলো এরকম, তারা বুঝতেছে, কিন্তু তাদের নিজেদের স্বার্থে, গ্রেটার ইন্টারেস্টে বাপকে বাঁচিয়ে রাখতে হবে, বুঝছেন? গ্রেটার ইন্টারেস্টে তাদের বাঁচতে হবে। এটা আমি এইভাবে, আমি এই জিনিসটাকে এইভাবে অ্যানালাইসিস করে দেখি। তবে এটা কোনোদিন, যতদিন পর্যন্ত আমরা নিজেদেরকে নিজেরা না বুঝবো, বিজ্ঞান প্রযুক্তি উন্নতি না হবে, ততদিন আমরা পিঁপড়ার মতো থাকবো। আমি স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে আমি বলতেছি, ক্যান বি ডিফারেন্ট। আমার এটা একটা জেনারেল আমার আইডিয়া আর কি, গ্রাম অঞ্চলে যেভাবে হয় আর কি, মাতবরদের হয়, সেই আলোকে আমি জিনিসটা বলতে চাচ্ছি আর কি। ওকে, আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে যাই। সেটি হলো যে ন্যাটোভুক্ত দেশগুলো এই ঝুঁকিটা, যে প্রশ্নটি রাখছিলাম, যে এই ঝুঁকিটা শেষ পর্যন্ত নেবে কিনা, কারণ তারা এখন দেখছি নিজেরা যে বৈঠকগুলো করছে, সেখানে ইউক্রেন এবং হরমুজ প্রণালী এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে তারা দেখছে। কারণ সাফাত তো আসলে তারাও হচ্ছে তেল বন্ধ, সবারই আসলে চোখ কান সমস্যার মধ্যে পড়ছে। তো সেই জায়গায় নেটভুক্ত দেশগুলো আলাদা প্ল্যাটফর্মে এটি করবে, নাকি শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে এসে বলবে ঠিক আছে আসেন আমরা মিলে এই শর্তের মধ্যে কিংবা এই সীমিত পরিসরে করি? তারা শেষ পর্যন্ত এগিয়ে আসবে কিনা?
সম্ভবত সব দেশ না আসলেও কিছু কিছু দেশ সীমিত পরিমাণে দেওয়ার জন্য এগিয়ে আসবে, কিন্তু বেশিরভাগ দুই কারণে আসছে না। একটা হচ্ছে যে তারা বলছে যে যুদ্ধটা তো আমাদের সাথে কথাবার্তা বলেনি, আর তুমি যুদ্ধ শুরু করেছো, তুমি চালিয়ে যাও, হ্যান্ডেল করো তুমি। আর একটা কথা কেন আমাদের খেয়াল করো, ইউরোপীয় দেশগুলো প্রচন্ড ভাবে এই যে গ্যাস সাপ্লাই বন্ধ হওয়ার কারণে, তেল সাপ্লাই, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। যুক্তরাষ্ট্রের তো কোনো সমস্যা নেই, কানাডার সমস্যা নেই, যুক্তরাষ্ট্রের সমস্যা নেই। যুক্তরাষ্ট্রের নিজেরই উদ্বৃত্ত আছে, তার রপ্তানি করে, ফলে সমস্যা ওরা। কিন্তু তারপরও তার এই একটা কথা। দ্বিতীয় আর একটা হচ্ছে তাদের প্রধান শত্রু, যেটা পাটোয়ারি সাহেব উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তাদের প্রধান শত্রু বা তাদের এক্সিস্টেন্সিয়াল থ্রেট মনে করে রাশিয়ার থেকে। তো এই রাশিয়ার সাথে মোকাবিলা করার জন্য তাদের সম্মিলিতভাবে সমস্ত ইউরোপেরও এনাফ অস্ত্র শস্ত্র নেই, অলরেডি ল্যাকিং, শর্টেজ আছে। তাদের প্রোডাকশন ক্যাপাসিটিও তারা বাড়াতে পারছে না। লেটেস্ট 5th জেনারেশন ফাইটার জেট, মানে সুইডেনের একটা, ফ্রান্সের একটা, তো সেটাও আবার যুক্তরাষ্ট্রের মানে 57-এর পর্যায়ে না বলে অনেকে মনে করে। ফলে এই তাদের অবস্থা। সেই কারণে তারা তাদের সীমিত যে নেভাল ফোর্স ইত্যাদি আছে, যে নেভি, সেগুলা আবার ওখানে পাঠিয়ে সেগুলা ক্ষতিগ্রস্ত হয়ে যাক, সেগুলো ডিপ্লেটেড হোক, এই রিস্ক নিচ্ছে না। একটা হচ্ছে যে তারা মানে এই যুদ্ধে জড়াতে চাচ্ছে না নানা কারণে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে, এটা একটা। তাদের তৃতীয় বিশ্ব মুসলিম বিশ্বের সাথে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে, দুইটা। তাদের প্রত্যেকটা দেশে এখন হিউজ নাম্বার অফ মুসলিম সিটিজেন আছে, তারা বিক্ষুব্ধ হবে, তো ফলে তাদের সেই একটা ক্যালকুলেশন আছে। তারপর হচ্ছে তারা রাশাকে মোকাবেলার জন্য মানে কিচ্ছু না রেখে একদম ন্যাংটা হয়ে যাবে, মানে উদাম হয়ে যাবে, এটা তারা এই রিস্ক তারা নিতে চান। তো অনেকগুলো কারণে সেখানে যাচ্ছে না, এবং ইতিমধ্যে হু হু করে তেলের দাম বাড়ছে, আরো বাড়তে পারে। যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, হরমুজ প্রণালী যত অনিশ্চিত থাকবে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সর্বশেষ এই সমস্ত কারো থেকে সাড়া না পেয়ে উনি বলেছেন, তোমাদের কারো হেল্প লাগবে না, আমাদের যথেষ্ট আছে, আমরা করব। তো যাই হোক, যুক্তরাষ্ট্র এখন যদি ওদের মানে ব্যালিস্টিক মিসাইল যদি একেবারে খতম করে ফেলতে পারে, তাদের মানে একটু ভালো ইয়ে আছে, আপনার ইন্টেলিজেন্স আছে। আকাশ থেকে তারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দেখছে কোথায় কি আছে, কোথায় কি মুভ করছে। ফলে তাদের মানে এনর্মাস অ্যাসেটস আছে, ক্যাপাসিটি আছে, এবং খুব দক্ষ ক্যাপাসিটি ইসরায়েলের তো আছে। পশ্চিমারা সাপ্লাই দিয়েছে, কিন্তু তাদের নিজেরও দক্ষতা তারা বাড়িয়েছে। এগুলা দিয়ে তারা মানে আরো লিডারকে হয়তো ক্ষতি করবে, আরো অনেক ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করবে, এবং অস্ত্র শস্ত্র কিছু বাকি থাকলেও অস্ত্র নিক্ষেপ করার লোকে যদি শেষ করে দেয়, সেটা আর একটা। ফলে মানে প্রচন্ড ধ্বংসযজ্ঞের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত এই তৃতীয় বিশ্ব, বাংলাদেশ, আমরা যে দেশ থেকে এসেছি, সেই দেশের অর্থনীতি তো ক্ষতিগ্রস্ত হবে। সারা বিশ্বে তৃতীয় বিশ্বের দেশগুলো প্রচন্ড হবে। তেল ইত্যাদির দাম, আমি ভারতে দেখলাম রীতিমতো জ্বালানির জন্য লোকে লাইন লাগাচ্ছে, চুলো জ্বালতে পারছে না, রুটি তো বানাতে পারছে না, রুটির দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো তৃতীয় বিশ্বের ভারত তো মোটামুটি মধ্যম আয়ের দেশ, বিরাট অর্থনীতি তাদের, চতুর্থ অর্থনীতি এখন বিশ্বে। তো বাংলাদেশ তো একটা এখনো দরিদ্র দেশ, জাস্ট মানে লোয়ার মিডল ইনকাম গ্রুপের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই গত কয়েক বছরে যে প্রচন্ড ক্ষতি হয়েছে অর্থনীতির, ইউক্রেন ওয়ার, কোভিড, পরবর্তীতে পলিটিক্যাল আপহিবেল, তারপরে এখন যদি আবার এটার কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই দেশের দারিদ্র থেকে উত্তরণের যে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল দেশে, সেটা আরো বাধাগ্রস্ত হবে, এবং আবার দারিদ্রের দিকে অন্তত সাময়িকভাবে হলো কয়েক বছরের জন্য হলো বাংলাদেশ পিছিয়ে যাবে। আমি বাংলাদেশ বলতে, এটা বাংলাদেশের চিত্রটা অন্যান্য তৃতীয় বিশ্বের দেশের জন্য একই ধরনের হতে পারে বলে আমার ধারণা। ফলে মানে আমরা একটা দুঃখজনক ভয়ঙ্কর পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছি। জি, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, শেষ প্রশ্ন আপনার কাছে, ছোট্ট করে উত্তর চাই। সেটা হলো, আমরা আমেরিকা ইরানের ভূমিকা নিয়ে কথা বলছি, আরেকটি পক্ষ আছে ইসরায়েল, এবং সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী আজকে জানিয়েছেন যে যে কোনো ইরানের নেতাকে, শীর্ষ নেতাকে, কর্মকর্তাকে, সামরিক কর্মকর্তাকে
হত্যা করার হুমকি দেওয়া আছে। এটার জন্য বাড়তি কোনো অনুমোদন নেওয়ার দরকার নেই। নিরাপত্তা প্রধান, গোয়েন্দা মন্ত্রী সম্প্রতি যাদেরকে হত্যা করা হয়েছে এটির পাশাপাশি ইসরায়েল এই ভূমিকাটা নিচ্ছে। ইসরায়েল পাল্টা হামলারও কিন্তু মুখোমুখি হচ্ছে। হয়তো আমেরিকার মাটিতে আমরা তেমন কোনো পাল্টা হামলার মুখোমুখি হচ্ছে না, কিন্তু ইসরায়েল তো সেটা হচ্ছে। এই ক্ষতিটা মেনে নিয়ে ইসরায়েল যদি বড় ধরনের ক্ষতির বিনিময়ে ইরানকে নস্যাৎ করে দেওয়া যায়, একদম নিচ্ছিন্ন করে দেওয়া যায় ইরানকে, তাহলে সেই ঝুঁকিটা তারা তো অব্যাহত রাখবে। অর্থাৎ যুদ্ধ বন্ধ করার কোনো মানসিকতা তো ইসরায়েলের থাকবে না। হ্যাঁ, ইসরায়েলের ইনসেন্টিভ যেটা আমরা বললাম, মিডল ইস্টে একমাত্র ইরান হলো ইসরায়েলের সাথে কম্পিটিটিভ যুদ্ধ করতে পারে, রাইট? এই যে আপনার গ্রেটার ইসরায়েল যে তৈরি করার কথা কিছুদিন ইউএস অ্যাম্বাসেডারও বলছে আর কি, বিবলিক্যাল। এই গ্রেটার ইসরায়েল ফরমেশনের জন্য একমাত্র বাধা হলো ইরান, একমাত্র বাধা হলো ইরান। সুতরাং ইরানকে যদি কন্টেইন করা যায়, ইরানকে যদি ধ্বংস করা যায়, তাহলে খেলাটা তখন জমবে ভালো। তখন আপনি দেখবেন যারা এখন নতনাজু হয়ে আছে শুধু দিকে, তারাই এফেক্টেড হবে। সুতরাং এটা ইসরায়েল, যদি আমি বলি, আমি যদি ইসরায়েলি হই, আমার জন্য বেস্ট ইন্টারেস্ট হলো যে কোনো ভাবে হোক ইরানকে দমানো, থামানো, এবং সেটাই আমরা ইসরায়েল চেষ্টা করছে। এবং ইসরায়েল ইজ সো স্মার্ট, এই যুদ্ধে একমাত্র জয়ী হলো ইসরায়েল। ইজ সো স্মার্ট, দে আর এবল টু ব্রিং ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার। এটা আমেরিকার যুদ্ধ না, যুদ্ধ ইসরায়েল যুদ্ধ, কিন্তু ইসরায়েল এবল টু ব্রিং। এটা ইসরায়েলের পলিটিশিয়ানদের ইন্টেলিজেন্স সিস্টেমের বিরাট একটা কৃতিত্ব বলে আমি মনে করি আর কি। সুতরাং তারা করবে, তারা কন্টিনিউ করবে। আর ইসরায়েল যে সাফার করতেছে ছোটখাটো ইরানের কাছ থেকে, এটা কতদিন যে চলবে তা আমরা জানি না। কারণ যেভাবে ইরানের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হচ্ছে, মিসাইল সব ধ্বংস হচ্ছে, ইভেনচুয়ালি এটা একটা শেষ পর্যায়ে আসবে। হ্যাঁ, ইরানের আর তেমন একটা কিছু থাকবে না, অনলি গেরিলা ওয়ারফেয়ারের ছাড়া আর অন্য কিছু থাকবে না। তখন ইসরায়েল উইল বি মাচ মোর ফ্রি। সুতরাং ইসরায়েলের জন্য নেতৃত্ব শূন্য করাটা, কোনো একটা পলিটিক্যাল গ্রুপ বলেন, কোনো একটা আপনার মিলিটারি গ্রুপ বলেন, এই লিডারশিপকে যদি ধ্বংস করা যায়, তাদেরকে হাফ ক্রিপল্ড করা যায়। যদিও আপনি কমিউনিস্ট পার্টির মতো বা আইডিওলজিক্যাল দলের মতো আপনার একের পর এক তৈরি করা আছে, স্টিল আপনি যে কোয়ালিটেটিভ যে গেইন পাওয়ার কথা, লিডারশিপ শূন্য হলে সেই কোয়ালিটিভ গেইনটা আপনার থাকবে না। ব্রেইন তো ভাই একদিনে তৈরি হয় না, ব্রেইন এক্সপেরিয়েন্স থেকে অনেকদিন পর তৈরি হয়। সেই হিসাবে ইরানের যদি নেতৃবৃন্দকে শেষ করে দেওয়া যায়, যেটা তারা অনেক করেছে, প্রথম দিনেই তো মনে হয় 48 জনের মতো গেছে, করে দিলে এটা কিন্তু ইসরায়েলের জন্য একটা টার্গেট, ইসরায়েলের জন্য একটা অ্যাডভান্টেজিয়াস। এবং ওটা নেতৃত্ব শূন্য করে কেউ যদি ক্রিয়েট করা যায়, তাহলে ইন্টারনাল ইকোনমিক ইস্যুস, পলিটিক্যাল ইস্যুস, এগুলা রেজ করে আপনার রিজিম চেঞ্জ করাটা তাদের পক্ষে ইজি হবে। এটা তাদের লং টাইম গোল। এটা আমরা আগেও বলেছি যে 20 বছর থেকে 25 বছর থেকে প্রাইম মিনিস্টার নেতানিয়াহু যে 7টা কান্ট্রিকে যে রিজিম চেঞ্জ করার প্ল্যানই ছিল, ইরান হলো লাস্ট ওয়ান। আর বাকিগুলাতে করা হয়ে গেছে, এবং সবগুলাতে ইউনাইটেড স্টেটসকে ইউজ করেই করা হয়েছে। হ্যাঁ, তো এটা হলো তাদের লাস্ট, এবং এটা তারা অতি সাহসে এটা কিন্তু ছাড়বে না। এটা ওনারা, তাদের অ্যাডভান্টেজ হলো তারা এটা চেষ্টা করবে। ইউনাইটেড স্টেটসকে যখন নামাইতে পারছে, যতটুকু করে ইরানকে ধ্বংস করতে পারলে, এটা নেট গেইন অফ ইসরায়েল, এন্ড আই উড সে ইট মে বি নেট লস অফ দি আরব কান্ট্রিজ। জি, অনেক হিসেব জি, অনেক সম্ভাবনা, অনেক আশঙ্কা, অনেক হিসেব, সবকিছু নিয়ে আসলে সময়টা পার করতে হচ্ছে। এবং এই সময়টার মধ্য দিয়েই এই মুসলিম দেশগুলো এরকম আশঙ্কা উদ্বেগের মধ্য দিয়ে ঈদুল ফিতর, পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে হচ্ছে। ঈদ আসছে হয়তো অন্যরকম অভিজ্ঞতা নিয়ে, অন্যরকম স্মৃতি, অন্যরকম আশঙ্কা, অন্যরকম ভয় নিয়ে তাদেরকে এই ঈদটা পার করতে হচ্ছে। আমরা আসলে পৃথিবীর সকল মানুষের কল্যাণ কামনা করছি। সবার জন্য আমাদের প্রার্থনা থাকছে যে পৃথিবীতে শান্তি বয়ে আসুক, কিংবা শান্তি নেমে আসুক। অন্তত মানুষ উৎসবের দিনগুলোতে কিছুটা হলেও শঙ্কামুক্ত হয়ে তাদের ঈদটা উদযাপন করুক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে নিরাপত্তার সঙ্গে নিরাপদে ঈদ উদযাপনের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।